আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দুপুর 2টা 30 মিনিটে রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। কমিশন থেকে জানা গেছে, রোডম্যাপে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কর্মপরিকল্পনা করেছে কমিশন। এছাড়া রোডম্যাপে আরও যা থাকছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর, চূড়ান্ত প্রজ্ঞাপন 30 সেপ্টেম্বর, ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ 10 সেপ্টেম্বর, চূড়ান্ত 5 অক্টোবর, দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন 15 নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 30 নভেম্বর, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ 15 সেপ্টেম্বর, জিআইএস ম্যাপ প্রকাশ 30 সেপ্টেম্বর। এদিকে দুপুর 2টায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। জোরপূর্বক রাজনীতি করার পথ বন্ধ করা, আবাসন সমস্যা নিরসন, পুষ্টিকর খাবার নিশ্চিত সহ 10টি প্রধান পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে আবিদ হামিম মায়েদ পরিষদের ইশতেহার। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার বটতলা থেকে ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে তৃতীয় দিনের মতো জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন প্রার্থীরা। প্রায় সকল প্রার্থীদের অভিযোগ, এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও উপজাতির শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন। ডাকসু নির্বাচনের প্রচারের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, নির্বাচনের প্রচারে প্রার্থীরা কি বলছেন এবং শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? জি সুজানা, ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার এবং এখানে প্রতিটি প্রার্থী কিন্তু তাদের ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তাদের ভোট চাচ্ছেন এবং ভোটাররা খুব সাদরেই তা গ্রহণ করে নিচ্ছেন এবং তাদের কথাও কিন্তু তুলে ধরছেন এবং জানেন যে আজকে বেলা 12:30টার দিকে কিন্তু ছাত্র দল তাদের ইশতেহার প্রকাশ করে। এখানে 10টি বিষয় তারা নিয়ে এসেছে। শিক্ষা ও গবেষণা প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কথা বলেছেন তারা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির কথাও এই ইশতেহারে রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করার কথা বলা হয়েছে। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গবেষণার মানোন্নয়ন করা হবে বলে তারা জানিয়েছেন এবং জানেন যে পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করার কথা বলা হয়েছে। হয়রানি মুক্ত প্রশাসন সেবা, শিক্ষা, ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মস্থানের ব্যবস্থা, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধের কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং প্রাণী বান্ধব ক্যাম্পাস তৈরি, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ততার বৃদ্ধিকরণের কথা বলা হয়েছে। ডাকসু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিবন্ধকতা কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করাও কিন্তু তাদের এই ইশতেহারে রয়েছে এবং জানেন যে তারা আসলে এভাবেই যে তারা ইশতেহার দিয়েছেন তা কিন্তু কাজ করে যাওয়ার সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো ঢাকার ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল 9টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত।
আগামীকাল 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। খসড়া তালিকায় ভিপি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী রয়েছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, আপিল শুনানির মাধ্যমে তাদেরকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। বিকেল চাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন ওমর ফারুক। ফারুক, দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 সেখানে আমি অবস্থান নিয়েছি। আর এখানে কিছুক্ষণ আগেই কিন্তু জাকসু নির্বাচনের যে কাঙ্ক্ষিত ছাত্র দলের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু শেখ সাজি হাসানকে ভিপি এবং ইসরাত হোসেন বৈশাখীকে তো তানজিলা হাসান হোসেন বৈশাখীকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদ করে কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। 25 সদস্য যে পূর্ণাঙ্গ হয়েছে কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনের ছাত্র দলের যেটা দীর্ঘদিন ধরেই ছাত্রদের মধ্যে চলছিল যে কেন এখনো ছাত্রদল প্যানেল দিচ্ছে না, সেই প্যানেল কিন্তু আজকে তারা ঘোষণা করলো। সেই প্যানেলকে ঘিরে কিন্তু যে রহস্য উন্মোচিত হলো যে ছাত্রদল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জাকসু নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং তারা কিন্তু তাদের যে নির্বাচনী কৌশল সেটা অবলম্বন করে কিন্তু আজকে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেন। এছাড়া আজকে কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের যে বিকাল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবেন। যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন, প্রত্যাহার শেষে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবেন আসলে কজন প্রার্থী তারা প্রার্থিতা প্রত্যাহার করলেন। এবং আগামীকাল 29 আগস্ট কিন্তু পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরে কিন্তু মূল প্রচারণা শুরু হবে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ছাত্রদল তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার পর কিন্তু বদলে গেছে দৃশ্য এই মুহূর্তে। জি, ধন্যবাদ আপনাকে। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বুয়েট ছাড়াও দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবি মানা না হলে আজ বিকেল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আজ আবার আলোচনায় বসবে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরূপণে গঠিত অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ কমিটি। ঢাকার বাইরেও সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সম্পূর্ণ শাটডাউন চলছে। সকাল থেকে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। খুলনায় শিক্ষার্থীরা যশোর মহাসড়ক সকালে 1 ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। নাটোরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ সহ 5 দফা দাবিতে এই আন্দোলন চলছে। প্রকৌশল অধিকার আন্দোলন নামে যে চলমান আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে এখন আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এই চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই কুয়েট থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছি। যে আমরা সবাই আমরা একতাবদ্ধ। আমরা বুয়েট আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ। এই যে 5 দফা দাবিতে যে আন্দোলন চলছে, অবস্থায় ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন?
সুজনা, 3 দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। যদিও আজকে রুয়েটে কিন্তু সাধারণ ছুটির দিন, তারপরেও আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি পালন করছেন। তবে আমরা দেখেছি যেহেতু আজকে সাধারণ ছুটির দিন, আজকে কিন্তু স্বাভাবিকভাবে যে একাডেমিক কার্যক্রম সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। পাশাপাশি ক্লাসগুলো কিন্তু ক্লাসের যে বিষয়গুলি থাকে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও আমরা যেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যে আজকে সন্ধ্যা 7টার দিকে তারা কিন্তু একটি মশাল মিছিল বের করবে এবং আজকে ঠিক দুপুর 12টার দিকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রকৌশল অনুষদ বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে গতকাল ঢাকায় যারা হামলার শিকার হয়েছেন সেটির প্রতিবাদে কিন্তু ঢাকা রাজশাহী মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন এবং তারা আধা ঘন্টা অবরোধের পর সেই অবরোধ কিন্তু প্রত্যাহার করেছেন। এদিকে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি ডিপ্লোমা যে প্রকৌশলীদের বৈষম্য নিরসনে রাজশাহী পলিটেকনিকের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু মশাল মিছিল বের করার কথা রয়েছে ঠিক সন্ধ্যে 7টার দিকে। মূলত দুই পক্ষের শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলনে যাচ্ছেন এবং মশাল মিছিলের যে কর্মসূচি সন্ধ্যার দিকে রয়েছে। তো আপাতত বলা যায় যে এই ছিল রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আইন অনুযায়ী ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। এছাড়া একাধিকবার আক্রমণ হওয়ায় আত্মরক্ষার্থে মরণাস্ত্র ব্যবহারের দাবিও করেন তিনি। সকালে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অপরাধ না করে অজান্তে সীমানা অতিক্রমকারীদের আইন মেনে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা, চোরাচালান, মানব পাচার ও সীমান্তে উন্নয়ন সম্মেলনে আলোচনা হয়। Proposed by BSF, candidly speaking, and then we have also given our assurance to have more sort of confidence building measures and which should contribute and collaborate to stoppage of border killing, pushing or whatever we may call it, and will ensure a more congenial atmosphere which all of us want actually. The peaceful life of the population at the bordering area. বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাবা। আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এ দাবি জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারকের প্যানেলে চলছে এ সাক্ষ্য গ্রহণ। এর আগে বুধবার চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সকালে মামলার 30 আসামির গ্রেপ্তার 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঞ্চ 71 নামে মুক্তিযোদ্ধাদের একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাদের আটক করা হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। খবর পেয়ে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন অনুষ্ঠান স্থল ঘেরাও করেন। পরে তারা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের হেফাজতে নিলে পরিস্থিতি শান্ত হয়। বিগত দিনে 15 বছর আমার কেন্দ্রের উপর অত্যাচার করার জন্য এই মুক্তিযুদ্ধ 71 ছিল একটা বড় অস্ত্র। আমরা জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছি। এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় আবার নিজের জীবনকে বিলিয়ে দেব। বন্যার 1 বছর পরও সংস্কার করা হয়নি ফেনী শহরের ভাঙাচোরা খানাখন্দে ভরা সড়কগুলো। গেল বছরের বন্যার ফলে অন্তত 40 কিলোমিটার সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কগুলোতে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
ফেনী থেকে এম এ আকাশের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। সড়কের এমন বেহাল দশার চিত্র ফেনী শহরের বিভিন্ন এলাকার। গত বছর ভয়াবহ বন্যায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। প্রতিনিয়ত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ জরুরি প্রয়োজনে সড়কটি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পৌরবাসীদের অভিযোগ, 1 বছর পেরিয়ে গেলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কন্ট্রাক্টর রাস্তার কাজটা দিয়েছে সে এই পর্যন্ত করে রাস্তাটা রেখে চলে গেছে। তো এটা বিগত 1 বছর থেকে বন্যার পর থেকে এটার অবস্থা করুন, এখানে গাড়ি চলতে পারে না ভাই। রাস্তার অবস্থা খুবই খারাপ, পেছনটা উঠতে চায় না, চাকা পালসার হয়ে যায়। এভাবে কি গাড়ি চালা যায়? যারা দায়িত্বশীল লোক আছে তাদের কাছে আকুল আবেদন করতেছি আমাদের দিকে একটু সুনিশ্চিত দেওয়ার জন্য, আমরা রাস্তাটা একটু সংস্কার করার জন্য। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বরাদ্দের অভাবে সংস্কার কাজ শুরু করা যায়নি। আমাদের যে রেভিনিউ প্রকল্প, বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত যে বরাদ্দ সেগুলি সহ আমাদের যে জাতীয় প্রকল্প যেগুলি আছে সেগুলির আওতায় এগুলিকে আমরা দ্রুত সংস্কার করে দেওয়া এবং কোনোখানে আমরা নতুন করে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। দ্রুত সড়কগুলো সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। ৭২-এর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের সতর্ক করে হাফিজ বলেন, আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপির পরিণতিও তাদের মতো হবে। পিআর একটি বিদেশি ধারণা, বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে দেশে কিভাবে চলবে বলে জানিয়েছেন মেজর হাফিজ। যে সংবিধানটি ৭২ সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফসল। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে, এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। নতুন প্রতিভা খুঁজে বের করতে চট্টগ্রামে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিভাগের 11 জেলা। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। চট্টগ্রাম থেকে এমরাউল কায়েস মিঠুর ছবিতে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য থেকে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের উদ্যোগে শুরু হওয়া এই আঞ্চলিক টি-20 টুর্নামেন্ট ব্যাপক সাড়া ফেলেছে পুরো চট্টগ্রামে। বিভাগের 11টি জেলা অংশ নিচ্ছে এতে, যেখান থেকে ভালো মানের কয়েকজন ক্রিকেটার খুঁজে পাওয়ার আশা আয়োজকদের। জাতীয় দলের বাইরে থাকা সব জেলার ক্রিকেটাররা খেলতে পারছেন এই আসরে, ফলে অভিজ্ঞতা নিতে পারবেন স্থানীয় ক্রিকেটাররাও। তো 11টা ডিস্ট্রিক্ট খেলার সুযোগ পাচ্ছে, এটা এর আগে কিন্তু কোনোদিন পায়নি। তো এখন এরা ওরা যদি পারফরমেন্স করতে পারে তো আপনার ওদেরও ভালো এবং চিটাগাংয়ের ডিভিশনের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। চিটাগাং আমরা শুরু হলো, আমার মনে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকে একটা, এবং এটা যদি আমরা সব ডিভিশনে করতে পারি ক্রিকেট ডেফিনেটলি আরও উন্নত হবে এবং হিডেন ট্যালেন্টগুলি তখন আর হিডেন থাকবে না। টুর্নামেন্টের উদ্বোধন শেষে ম্যাচ উপভোগ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, আঞ্চলিক ক্রিকেট শক্তিশালী করার বিকল্প নেই। নতুন প্রতিভাগুলো উঠে আসবে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। বাট এখানে শুধুমাত্র খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেন করা। তো আমাদের কাজগুলো এখন বেড়ে গেল। আমাদের যে গেম ডেভেলপমেন্ট টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, এখান থেকে আমরা সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আলটিমেটলি আমাদের পাইপলাইনটা স্ট্রং করতে পারি। দেশের সব জেলার ক্রিকেট অ্যাসোসিয়েশন এমন উদ্যোগ নিলে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।